না, আমি আসছি পূর্ণির মাঠে। কুমার মিত্র। দিব্যি জ্যোৎস্না উঠেছে, পরিষ্কার দেখা যাচ্ছে চারদিক, বাতাস দিচ্ছে চমৎকার। বৈশাখ মাস, এ সময় সন্ধ্যের দিকে কোনো দিন ঝড়জল হয়, কিন্তু আজকের রাতটা ভারী সুন্দর। আকাশে মেঘের টুকরো পর্যন্ত নেই, ভাগ্যে নেই। ঝড়জল হলে কি আর বেলপুকুরের স্কুল মাঠে যাত্রাটা দেখার সুযোগ হতো? যাত্রা কিন্তু জমেছিল বেশ ভালো। কি সাজ পোশাক, কি আলো, কি গান বাজনা! যারা পাঠ করছিল তাদের চেহারাও যেন কি চমৎকার, যেন সত্যিকারের রাজারানী, রাজকন্যা, সেনাপতি। 4 মাইল দূরে যাত্রা দেখতে আসা সার্থক হয়েছে। রাস্তা হাঁটতে হাঁটতে এসবই ভাবছিল লকাই। যাত্রা দেখার ঘোর এখনো যেন তার কাটেনি। কাল সকালে তাকে জমিয়ে যাত্রার গল্প করবে। ইস না, এসে কি ভুল যে করলো ছেলেটা। এলে তার নিজেরও একটা উপকার অবশ্য হতো, দুজনে একসঙ্গে বাড়ি ফেরা যেত। এমন নিশুত রাতে একা একা ফিরতে হতো না। এখন সে আফসোস করে অবশ্য কোনো লাভ নেই। আরে বাবা, সব জেনেই তো সে বেরিয়ে পড়েছিল ভর সন্ধে। একা ফেরার কথাটা তখন তো মাথাতে আসেইনি। যাত্রা ভেঙে গেছে রাত 2:30। 10টায় শুরু হয়ে 2:30 শেষ। আজকাল আর সারা রাত ধরে যাত্রাভিনয় হয় না। অতক্ষণ ধরে যাত্রা শোনার ধৈর্য মানুষের নেই। মুশকিল হয় দূরের শ্রোতাদের। মাঝ রাতে ঘরে ফেরার ঝক্কি ঝামেলা কি কম? লকায়ের কথা ধরো না, আশপাশের শ্রোতারা তো কিছুক্ষণের মধ্যেই যে যার ঘরে ঢুকে পড়ল। 1/2 মাইল টাক পর্যন্ত লকাই 5-6 জনকে সঙ্গী পেয়েছিল। এক এক করে তাদের কেউ নেমে গেল মেঠো রাস্তায়, কেউ আবার চলে গেল মূল সড়ক ধরে, কেউ আবার চলে গেল উল্টো রাস্তায়। আর তারপর থেকে লকাই চলেছে, আর সঙ্গে চলেছে তার ছায়া। তাও কাঁসাই নদীর বাঁধ ধরে ধরে হাঁটতে তার খারাপ লাগছিল না, ভয়ও করছিল না তেমন। কিন্তু এবার যেন কেমন ভয় করছে, গাটা ছমছম করছে। যদিও এই হাওয়া ঠাসা বৈশাখী রাতে ভয় পাবার মতো কিছুই চোখে পড়ছে না তার। কিন্তু ভয় পাবার কারণ তো একটু ছিল। ঘাটপূর্ণির মাঠের নাম শুনলে বাচ্চা বুড়ো সকলেই ভয় পায়, বিশেষ করে রাতের বেলায়। আর সামনেই যে ঘাটপূর্ণির মাঠ, দিগন্ত ছোঁয়া প্রান্তরটা আকাশের নিচে শুয়ে আছে নিশ্চুপ রহস্যময়। যে শিরশির শব্দটা শোনা যাচ্ছে তা নিতান্তই হয়তো বাতাসের শব্দ, কিন্তু মনে হবে কারা যেন ফিস ফিস করে কথা বলছে। যে হুম হুম করে আওয়াজটা ভেসে এলো, তা কোনো রাত পাখির ডাক হওয়াই সম্ভব। কিন্তু পথিকের মনে হবে ঘাটপূর্ণির জমিদারবাবু 6 বেহারার পালকিতে চড়ে অন্য মহলের কাজ সেরে ফিরছেন। ঘরমাক্ত বেহারার মুখ থেকে শব্দ উঠছে, হুম 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 হুনা, হুম হুরা রে হুম হুনা, হুম 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 হুনা। বলো, রাতের বেলা এরকম আওয়াজ শুনলে কার গায়ের রোয়ানা খেয়ে ওঠে? মাঝ মাঠে মাথা তুলে দাঁড়িয়ে আছে গাছপালার জঙ্গল, বিরাট একদলা অন্ধকার যেন। ওটা ঘাটপূর্ণি গ্রাম, পোড়া পরিত্যক্ত। ওই গ্রামের নামেই মাঠের নাম। আর রাঘব রায় ওই গ্রামের পত্তন করেছিলেন। লকাই ঠাকুরদার মুখে শুনেছে রাঘব রায় লোকটা ছিল বিচিত্র স্বভাবের একটা মানুষ। লোকজনের ভিড় ভাড়াক্কা বিশেষ পছন্দ করতো না। ভিড় এড়াবার জন্য বিশাল মাঠের মাঝখানে গ্রাম তৈরি করেছিল, আর গ্রামের নাম দিয়েছিল ঘাটপূর্ণি। ওই কিছু লোক
আর পরিবার নিয়েই সেখানে বাস করতেন। এক রাতে ওই গ্রামের এক সাংঘাতিক ঘটনা ঘটে যায়। এর বেলাতেই টের পেয়েছিল ওখানে কিছু একটা ঘটছে, কিন্তু সাহস করে কেউ দেখতে আসেনি। সকালে দলে দলে লোক ছুটে এসেছিল। বীভৎস ব্যাপার, জমিদারদের কেউ আর বেঁচে নেই। অত বড় দেউড়ি লণ্ড ভণ্ড যেন শ্মশান হয়ে গেছে। এ নিয়ে কত জল্পনা কল্পনা, কিন্তু কেউ সঠিক জানে না রাতের আঁধারে কি যে ঘটেছিল। সেই থেকেই এই গ্রাম পরিত্যক্ত। বৃদ্ধেরা বলে দিনে গ্রাম ঘুমোয় আর রাতে জেগে ওঠে ঘাট পূর্ণির মাঠটাও। তা অদ্ভুতুড়ে গ্রামটাকে বাঁ হাতি রেখে ভৌতিক মাঠটার ওপর দিয়ে এখন যে লকাইকে একা একা যেতে হবে, ঘুরপথে যেতে গেলে যে বহু যোজন পড়ে যাবে। এই অবস্থায় ভয় করবে না লকাইয়ের? নিশিরাতে একা যাত্রীর ভয় চলে যায় রাম নাম করলে। লকাই সেটাই করলো। তারপর কাঁসাইয়ের বাঁধ ছেড়ে মাঠে নামলো। পায়ে চলা রাস্তা চলে গেছে মাঠ ফুঁড়ে। তার ওপর দিয়ে যেতে যেতে লকাই ভাবতে লাগলো, ঘাটপূর্ণির অত্যাচারী জমিদার যেভাবে শাস্তি পেয়েছিল, তেমনিভাবে করালি মণ্ডলকে কেউ যদি শাস্তি দেয় তা বেশ হয়। পা ঝাড়া একটা লোক এই করালি মণ্ডল, ঘাড়ে গর্দানে চেহারা, টকটকে লাল চোখ, সিমেন্ট বালি ইটের আড়ত আছে বজ্জাতটার। বিস্তর পয়সা করেছে, মানুষকে মানুষ বলে জ্ঞান করে না। ওর আড়তে কাজ করে লকাই, গরিবের ছেলে, পেট ভাতায় পড়ে আছে, সামান্য মাইনেও দেয়, জন্তুর মতো খাটায় তাকে। মুখে একটা মিষ্টি কথা নেই, মারধর করে। গতকাল বিকেলে কি মারটাই না মারলো। দোষের মধ্যে বলেছিল আজ একটু তাড়াতাড়ি বাড়ি যাব, সকালবেলা কাজে আসতে একটু দেরি হবে। তো অমনি 7-17 জিজ্ঞাসা, বাড়ি যাবার তাড়া কিসের? সকালে সময় মতো কেন কাজে আসতে পারবে না? ইত্যাদি হাজার প্রশ্ন। লকাই সত্যি কথাই বলেছিল, বেলপুকুরে যাত্রা হবে, শুনতে যাব। ব্যাস, আর যায় কোথায়? গরিবের ছেলের ঘোড়া রোগ, পেটে ভাত নেই, যাত্রা দেখার শখ। এরপর গালের সপাটে একটা চড়, তারপর চড়ের পর চড়। 5টা আঙুলের দাগ বসে গিয়েছিল গালে। ভাবতে ভাবতে কান্না এসে গেল লকাইয়ের। বড় অভিমানী ছেলে সে। কি খোকা, কাঁদছো? প্রশ্নটা এলো একেবারে পেছনের দিক থেকে। লকাই চমকে উঠে মুখ ফেরালো। পরিষ্কার জ্যোৎস্নায় স্পষ্ট দেখা যাচ্ছে লোকটাকে। যুবা বয়সী, নির্ভাঁজ কালো শরীর, যেন পাথর দিয়ে গড়া। পরনে একটা হেঁটো ধুতি, মালকোচা মেরে পরা, মাথায় বাবরি চুলের ঢেউ, মুখখানা কেবল যেন কুয়াশা ঢাকা। কোমরের ওপর থেকে গলা পর্যন্ত পেশির তরঙ্গ যেন জমাট বেঁধে আছে, দেখলে ভয় করে। লোকটা কি লকাইয়ের মনের কথা টের পেল? খ্যাস খ্যাসে গলায় বলল, আমাকে ভয় পেও না, তোমার কোনো ক্ষতি আমি করব না। এমন রাত বিরেতে একা একা ফিরছো যাত্রা দেখে, বিপদ হতে পারে তো। চলো তোমাকে খানিকটা এগিয়ে দিই। তা কেমন যাত্রা হলো? ভালো, খুব ভালো, বলল লকাই। লোকটার গলায় এমন একটা সুর ছিল যে তার মনে হচ্ছিল একে তার ভয় করার কিছুই নেই। তুমি বুঝি খুব যাত্রা শুনতে ভালোবাসো? খুব। তাই একাই বেরিয়ে পড়েছ? মনে ছিল না যে একা ফিরতে হবে রাতের বেলায়? কোনো তো ভাবিনি। পিছনে পিছনে যেতে যেতে লোকটি বলল, এই মাঠের নাম ঘাটপূর্ণির মাঠ, জানো তো? লকাই ঘাড় নাড়ল। জানি, বাড়িতে শুনেছি ওখানে জমিদার রাঘব রায়ের জমিদারি ছিল।
ও বাবা, তুমি তো অনেক কিছুই জানো দেখছি। আমি কি আর জানি, আমার তো ঠাকুরদা বলেছে। আর কি বলেছে? ওইটুকুই, আর কিছু না। তাহলে একটা গল্প বলি শোনো, ওই জমিদার রাঘব রায়কে নিয়ে। শুনবে নাকি? তো বই কি, আমি গল্প শুনতে খুব ভালোবাসি। লোকটি বলতে থাকে, সে অনেক বছর আগেকার কথা। রাঘব রায়ের জমিদারিতে বাস করত এক বুড়ি। সাতকুলে তার কেউ ছিল না, ছিল শুধু একটা নাতি। ধরো তোমারই মতো বয়স ছিল তার, 13-14, নাম ছিল ভৃগু যাদব। ওরা বাঙালি নয়, ভৃগুর ঠাকুরদা রুটি রুজির খোঁজে বিহার মুল্লুক থেকে এসেছিল। বাংলায় থাকতে থাকতে বাঙালি মনে যায়। ওদের ছিল দুধের ব্যবসা। বিঘে 2 জমি ছিল, আর 3-4টে দুধেলা গাই ছিল। এই কষ্টে শিষ্টে নাতি আর ঠাকুমার বেশ চলে যেত। বুড়ি ভালো মানুষ, কারো 7-5 থাকতো না। দুঃখীর দুঃখ বুঝতো। নাতিও শান্তশিষ্ট, তবে অন্যায় দেখলেই তার চোখে কিন্তু আগুন জ্বলে উঠত। রাগলে আর কাণ্ডজ্ঞানী থাকতো না। গায়ে ছিল প্রচণ্ড জোর। খাঁটি দুধের বল যাবে কোথায়? লেখাপড়ার দিকে ঝোঁক নেই, তবে শরীরচর্চার দিকে খুব ছিল। ওস্তাদ রেখে লাঠি খেলা শিখত, কুস্তির আখড়ায় গিয়ে কুস্তি খেলতো, তীর ছোড়াতে হাত পাকিয়েছিল। নাতি এসব নিয়ে মেতে থাকতো বলে বরং উৎসাহ দিত। বলতো, তোর ঠাকুরদার ছিল শূরবীর লোক, তুই তো তারই নাতি, বংশের ধারা যাবে কোথায় রে? ভৃগু ঠাকুরমার অন্তঃপ্রাণ, হয়তো নিজের প্রাণের চেয়েও ভালোবাসতো ঠাকুমাকে। তো একবার হলো কি, গায়ে ভারী গোমড়ক লাগলো, পালে পালে সব গরু মরতে লাগলো। দুধের আকাল দেখা দিল। কপাল জোরেই বোধ হয় বুড়ির গাইগুলো কীভাবে যেন বেঁচে গেল। কেবল সুস্থ আছে তাই নয়, দুধও দেয়। গরিবের বাড়িতে কান্নার রোল উঠে গেল। শিশুরা খাবে কি? দুধ কোথায়? যেটুকু দুধ মেলে তার দর হলো আকাশ ছোঁয়া। বুড়ির কিন্তু দয়ার শরীর, দুধের দাম তো বাড়ায়নি বটেই, অক্ষম অপারগকে বিনা পয়সাতেও দেয়। একদিন হয়েছে কি, বুড়ি দুধ দুইছে, একজন সাজওয়ান লোক এসে গোফে তা দিতে দিতে হেঁড়ে গলায় বলল, এ বুড়ি, আজকের দুধটা বিক্রি করা চলবে না, আমাকে দিয়ে দে। বুড়ি বলল, তোমাকে দিলে গরিবের ছেলেরা খাবে কি? লোকটা বললে, তার আমি কি জানি, তুই কি চাস জমিদার রাঘব রায়ের বাচ্চাটার ছেলেটা না খেয়ে মরুক? অনেক খোঁজ খবর করে এসেছে এখানে, দুধ না দিয়ে গেলে আমার ঘাড়ে মাথা থাকবে না, আর দুধ না দিলে তোর ঘাড় থেকে মাথা খসে যাবে। দে দুধটা দে। দুধের বালতিটা জোর করে কেড়ে নিল লোকটা। দুধ নিয়ে চলে যাচ্ছে। বুড়িটা বললে, দাম দেবে না? টিকি করে হেসে উঠল। দুধ খাবে রাঘব রায়ের ছেলে, সেজন্য আবার দাম দিতে হবে কেন? তুই হাসালি বুড়ি, জমিদার রাঘব রায়ের জমিদারিতে তো বাস করিস, সে কথাটা মনে রাখিস। তারপর থেকে লোকটা রোজই আসে আর দুধ নিয়ে চলে যায়। কিন্তু এই অবিচার একদিন বুড়ির সইল না, আঁকড়ে রইল দুধের বালতি। দুধ দেবে না কিছুতেই। গায়ের শিশুরা দুধ খাবে বলে গরু পুষছি, কে কোথায় জমিদারের ছেলে খাবে সেজন্য নয়। আমার একমাত্র নাতি, তার মুখে 1 ফোঁটা দুধ দিতে পারি না। কতদিন তোমার জ্বালায় দুধ আর আমি দেব না। এই বলে বুড়ি আঁকড়ে রইল দুধের বালতি। টানাটানিতে বালতিটা পড়ে গিয়ে সব দুধ নষ্ট হয়ে গেল। একটা সামান্য বুড়ির এত বড় সাহস! জমিদারের লোক তো এমন স্পর্ধা সহ্য হবে কেন? মাথায় তার রক্ত চড়ে গেল। লাঠির দাপট ফলিয়ে লোকটা যখন চলে গেল, বুড়ি তখন রক্তে মাখামাখি হয়ে ধুলায় গড়াচ্ছে। খবর পেয়ে দৌড়ে এলো নাতি। ঘটনার সময় সে বাড়ি ছিল না, আখড়ায় শরীরচর্চা করছিল। বুড়ির তখনও জ্ঞান ছিল। অতি কষ্টে বলল,
জমিদার রাঘব রায়ের লোক আমার এই হাল করেছে, তুই এর প্রতিশোধ নিস বাবা। বুড়ি চোখ বুঝল। লকাই উৎকণ্ঠ হয়ে শুনছিল। বলল, তারপর? লোকটি বলতে লাগলো, ভৃগুর কাছে মা, বাবা, ঠাকুরমা সবই ওই বুড়ি। আহা, কি কান্নাই সে কাঁদলো, দেখলে পাষাণের বুকও ফেটে যায়। কান্না যখন থামলো তখন অন্নমূর্তি চোখ দুটোয় যেন আগুন জ্বলছে। হাজার হোক ভৃগু ছেলে মানুষ, কি করতে পারে সে? মানুষজন পরামর্শ দিল, যাও জমিদারের কাছে যাও, তার লোকই এইসব কাণ্ড করেছে, একটা কিছু বিচার তো হবে। ভৃগু জমিদারের কাছে ছুটল। রাঘব রায় তখন ইয়ার বক্সি নিয়ে আলবোলায় তাম্বুরি তামাক খাচ্ছিল। ভৃগু জমিদারের পায়ে লুটিয়ে পড়ে সব ঘটনা নিবেদন করে বলল, এর বিচার করো মালিক। মালিক বিচার করল বই কি। ভৃগুকে একটা লাথি কষিয়ে বলল, মৌতাতটা নষ্ট করে দিবি, তোদের জ্বালায় কি আলবোলাতে একটু সুখ টান দিতে পারবো না? যা শুনলাম তো মনে হচ্ছে আমার লোক ঠিকই করেছে, আমার ছেলেকে যে দুধ দেয়নি তার তো মরাই উচিত। ওরে কে আছিস, ছেলেটাকে ঘাট ধরে বার করে দে। ভৃগু আগুন ঝরা চোখে রাঘব রায়ের দিকে একবার তাকালো। ফলে বিচার পাবো না? জমিদারের অট্টহাসি আর থামে না। কেন? বিচারই তো করলুম। ভৃগু আর কথাটি বলল না, মাথা নিচু করে চলে গেল। এই বলে চুপ করে গেল লোকটি। লকাই অধৈর্য স্বরে বলল, আহ, থামলে কেন? বলো না কি হলো তারপর। লোকটি কিছুক্ষণ গম্ভীর হয়ে রইল, তারপর থমথমে গলায় বলল, তক্ষুনি কিছু হলো না। ভৃগু ছেলে মানুষ, তাকে বড় হতে হবে তো। হলো 5 বছর পর ভৃগুর যখন বছর 20 বয়স, তখন এক অমাবস্যার রাতে ঘাটপুডনি গ্রামের ওপর যেন ভূমিকম্প ঘটে গেল। ভূমিকম্প? লকাই আশ্চর্য হয়ে গেল। হ্যাঁ, তবে সে ছিল মানুষই। মানুষটার নাম ভৃগু যাদব। সকালবেলা 5 গাঁয়ের লোক ছুটে এসে দেখল জমিদার রাঘব রায়ের আধ পোড়া দেহটা গাছের সঙ্গে বাঁধা, ঘাটটা ঝুলে আছে, জিভ বেরিয়ে আছে, একটা বিভৎস চেহারা। তার পাশে মরে পড়ে আছে সেই লোকটা যে ভৃগুর ঠাকুমার দুধের পাত্রটা কেড়ে নিত রোজ। মরে পড়ে আছে রাঘব রায়ের বজ্জাত নায়েব আর মোসাহেবরা। চারদিক লণ্ড ভণ্ড, দেউড়ি যেন শ্মশান হয়ে গেছে। তবে কোথাও শিশু বা নারীর মৃতদেহ পড়ে নেই। তারা কে কোথায় পালিয়েছে কে জানে। ভিড়ের মধ্যে থেকে একটাই প্রশ্ন, কারা এসব করলো, কেনই বা করলো? তখন পাথুরে কালো চেহারার এক জোয়ান ছেলে যেন মাটি ফুঁড়ে উঠল। বলল, আমি আর আমার দলবল মিলে সব করেছি। রাঘব রায় জমিদার নয়, অত্যাচারী কংস। দাপর যুগে কংসকে শাস্তি দিয়েছিল কৃষ্ণ, এ যুগে কৃষ্ণ নেই, তা বলে কি কংসের শাস্তি হবে না? তাই আমাকে এগিয়ে আসতে হলো। আমার নাম ভৃগু যাদব। এত বড় ভিড়ের মুখে কথা নেই, সাহস করে কেউ এগিয়ে এলো না। ভৃগু সরে এলো আস্তে আস্তে। ঘটনার পর থেকে ঘাটপুডনিতে মানুষের আর বাস নেই। পুরো গ্রাম সকাল ধরে লকাই দম আটকানো মনোযোগে শুনছিল গল্পটা। এবার শ্বাস ছেড়ে বলল, তুমি এত কথা জানলে কি করে? লোকটি হাসলো মনে হলো। আমারই তো জানার কথা। লকাই লোকটির কথার অর্থ ঠিক মতো বুঝতে পারল না, কেবল বলল, অত্যাচারী শাস্তি পেয়েছে ঠিকই হয়েছে। জগতের সব অত্যাচারী যদি শাস্তি পেত,
করালি মণ্ডলকে কে শাস্তি দেবে? কাল সকালে কাজে গেলেই তো আমার হাড় মাস এক করে ছাড়বে। ও লোকটা একালের কংস। এখন তো আর ভৃগু যাদব নেই যে ওকে শাস্তি দেবে। লোকটি চাপা ঘ্যাস ঘ্যাসে গলায় বলল, কংস থাকলে কৃষ্ণও থাকবে। করালি মণ্ডল যখন আছে তখন ভৃগু যাদব আছে। শোনো খোকা, করালি মণ্ডল আর তোমার গায়ে হাত তুলবে না, আমি বলছি। রাত এখন 3টে, একটু পরেই ভোর হয়ে যাবে। তোমার বাড়িও বেশি দূরে নয়, এখন তুমি এসো। কিছু দূর এগিয়ে লকাই পিছন ফিরে দেখলো ফাঁকা মাঠে জ্যোৎস্না খেলা করছে। কে কোথাও নেই। কোথায় গেল লোকটা? লকাই ভারী অবাক হয়ে গেল। পরের দিন ইটবালি সিমেন্টের আড়তে কাজ করতে গিয়ে লকাই দেখলো দোকানের সামনে খোলা চত্বরে প্রচণ্ড ভিড়। কিছু একটা ঘটেছে। কি ব্যাপার? না, করালি মণ্ডলকে রাতের বেলা কি যেন মারধর করে গেছে। দোকানের বাইরে দাঁড়িয়ে আছে করালি মণ্ডল, কপালে পট্টি লাগানো, ডান হাতটা ঝুলে আছে অসহায় ভঙ্গিতে। এক রাতেই লোকটার যেন বয়স বেড়ে গিয়েছে, মুখে যন্ত্রণার চিহ্ন, ভাঙা গলায় বা হাত নেড়ে লোকটা বলছিল, অগরে মুমচ্ছি। কে যেন নাম ধরে ডাকলো ঘ্যাস ঘ্যাসে গলায়। একবার, দুবার, 3বার। কে ডাকে এত রাতে? দরজা খুলে বাইরে এলুম। চাঁদের আলোয় পরিষ্কার দেখতে পেলুম একটা লোক দাঁড়িয়ে আছে। জোয়ান চেহারা, গায়ের রং পাথর কালো, চিনি বাটালি দিয়ে কাটা শরীর, কপালে ফেটটি, হেঁটো ধুতি পরে আছে। সামনে যেতেই বলা নেই কওয়া নেই গালে সপাটে একটা চড়। মনে হলো লোকটার আঙুলগুলো যেন শুধু হাড় দিয়ে তৈরি। আমার মাথার ভেতরটা পর্যন্ত যেন ঝনঝন করে উঠল। ডান হাতটা এমন মুচড়ে দিল যে হাতটা যেন শরীর থেকে আলাদা হয়ে গেল। সেই থেকে হাতটার কোনো সাড় নেই। হিস হিস গলায় বললে লোকটা, অত্যাচারী কংসের কি দশা হয়েছিল জানো তো? বলি, মহাভারত পড়েছ? হ্যাঁ, তোমারও সেই দশা হবে যদি তোমরা এখানে কাজ করা কোনো বাচ্চা ছেলের গায়ে হাত দাও। তারপর চোখের পলক ফেলতে না ফেলতেই দেখি লোকটা ভোজবাজির মতো উধাও। ভিড়ের ভেতর থেকে কে যেন জিজ্ঞাসা করলো, মোড়ল মশাই তখন রাত কতটা? করালি মণ্ডল বলল, 3টে। দোকানের দেওয়ালে ঘড়িতে 3টে বাজলো স্পষ্ট মনে হচ্ছে। লকাইয়ের মাথায় তখন ঘন ঘন বিদ্যুৎ খেলে যাচ্ছে। কালো পাথুরে চেহারা, হেঁটো ধুতি, কপালে ফেটটি, ঘ্যাস ঘ্যাসে গলা। রাত 3টে, তাহলে কি ঘাটপুর্নির মাঠের সেই লোকটা? না, ভাবা যায় না। এদিকে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লকাইকে চোখে পড়েছে করালির। আর চায় কোথায়? রেগে কাঁই হয়ে গিয়ে সে কড়া গলায় বলল, বেলা 10টা বাজে, এই তোর কাজে আসার সময়? মারবো এক থাপ্পড়। কিন্তু বাঁ হাতটা তুলতেই পারলো না, কে যেন শক্ত করে চেপে ধরেছে। ভয়ে চোখ বড় বড় হয়ে উঠল করালির। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, না, তোর গায়ে হাত তোলা মানা। হাত তুলে কে যেন বাবা মাঝরাতে লোকটা এসে হাতটাও মুছড়ে দিয়ে যাবে। করালি মণ্ডলের হাব ভাব দেখে ভিড়ের লোকেরা একটু অবাকই হয়ে গেল। অবাক হলো না শুধু লকাই, সে বুঝতে পারলো ঘাটপুর্নির মাঠের সেই রাতের বন্ধুই তার এত বড় উপকার করে গেছে। কিন্তু কে সেই লোকটা যার গল্প সে বলেছিল, যে অত্যাচারীকে উচিত শিক্ষা দেয়? সেই ভৃগু যাদবই নিশ্চয়ই। কিন্তু ভৃগু যাদবের বৃত্তান্ত তো 100 বছরের বেশি আগেকার। মানুষ কি এতদিন বাঁচে? তাহলে এর উত্তরটা ভাবতে গিয়ে পরিষ্কার দিনের আলোতেও লকাইয়ের গাটা যেন ছমছম করে উঠল। হ্যালো, গল্প শুনে পালিয়ে গেলে হবে না কিন্তু। সাবস্ক্রাইব না করলে বাড়ি চলে যাব। আবার ফিরে আসছে।